আসসালামু আলাইকুম। কোন ক্লাস এটা? কোন ক্লাস? ছাত্রীরা ছাত্রদের ক্লাস এখন কাহিস্ত বিজ্ঞান। এখন ও জি ম্যাডাম, সরি ম্যাম। আসতে পারো। হ্যাঁ জি ম্যাম। ও স্বাস্থ্য আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এর মধ্যে জেনেছি বার্ষিক পরীক্ষায় গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ওই হিসেবে সরকার প্রণীত যে ছেলেরা ছাত্ররা অফ করে নিতে পারো। এখন গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস, মেয়েদের ক্লাস, গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস। এখন তোমরা রুটিন পাও নাই? রুটিনে দেখো না, এখন গার্হস্থ্য বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস হবে। তোমরা অফ করে দাও। আচ্ছা, আমি প্রথমে সিলেবাসটা একটু দিয়ে দিচ্ছি গার্হস্থ্য বিজ্ঞানের। আর অস্থার ছেলেরা পাচ্ছে না কি জন্য? ওরা কানেক্ট হয়ে আছে। গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস ছেলেরা শোনো, ছেলেদেরকে বলছি তোমরা ডিসকানেক্ট করে দাও, মেয়েরা আসবে। এটা গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস। আচ্ছা প্রিয় ছাত্রীরা, এটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস যেটার উপর তোমাদের বার্ষিক পরীক্ষার অ্যাসাইনমেন্টগুলো অনুষ্ঠিত হবে। এখানে কি কি আছে? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, দ্বাদশ, চতুর্দশ, এই ৬টা অধ্যায়ের উপরে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো নেওয়া হবে। আমরা প্রথম অধ্যায়ে আসি। প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা। গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা। গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা। এই অধ্যায় কি করলে আমরা যেটা জানবো, যেটা শিখবো, সেটা হলো গৃহ ও গৃহ পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবো, গৃহের কাজের স্থান শনাক্ত করতে পারবো, কোথায় কোথায় গৃহের কাজগুলো শনাক্ত করা যায় সেগুলো শনাক্ত করতে পারবো, ব্যবহারের পর জিনিসপত্র নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে পারবো, গৃহ পরিবেশে গাছ লাগানো গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তাহলে চলে আসি প্রথমে পার্ট ১, গৃহ ও গৃহ পরিবেশ। পার্ট ১, গৃহ ও গৃহ পরিবেশ। গৃহ হচ্ছে, গৃহ সম্পর্কে, গৃহ মানুষের জীবনের প্রথম পরিবেশ, তাই না? গৃহ হচ্ছে মানুষের জীবনের প্রথম পরিবেশ। সংক্ষেপে আমরা বলতে পারি গৃহ এমন একটা স্থান যেখানে পরিবারবদ্ধ হয়ে আমরা বসবাস করি, আমরা পরিবারবদ্ধ হয়ে থাকি। এটা আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যেও একটি, আমাদের বাসস্থান মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি। তো হিসেবে গৃহ হচ্ছে কি? বাসস্থান। তাহলে মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটিও হচ্ছে কি আমাদের গৃহ। এই গৃহের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের আমাদের চাহিদাগুলো পূরণ করে থাকি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা
গৃহে ফিরে আসি, ফলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। আর গৃহ পরিবেশ বলতে আমরা কি বুঝি? গৃহের ভিতরে ও বাইরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহের পরিবেশ। যেমন সেটা গৃহের পরিবেশের মধ্যে কি কি থাকতে পারে? আঙ্গিনা, তারপরে চালা বা ছাদ, বারান্দা, রুম, কক্ষগুলো সব মিলে কি গৃহ পরিবেশ। অর্থাৎ একেবারে রুম থেকে শুরু করে ঘরের অভ্যন্তরীণ পরিবেশ থেকে শুরু করে বাহ্যিক পরিবেশ দুটো মিলে হচ্ছে কি গৃহ পরিবেশ। আচ্ছা, শিশুকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা এই পরিবেশে বসবাস করি, তাই ব্যক্তি জীবনে গৃহ পরিবেশের প্রভাব অনেক। এখান থেকে আমাদের বিভিন্ন অভ্যাস, রুচিবোধ, দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে ওঠে। গৃহের মাধ্যমে কিন্তু আমরা পরিবারের সদস্যদের মধ্যে থেকেই একসাথে থাকার মাধ্যমে, পরিবারবদ্ধ হয়ে থাকার মাধ্যমে আমরা এগুলো শিখে থাকি। তাই গৃহ পরিবেশকে কি করা দরকার? পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, স্বাস্থ্যসম্মত এবং সুশৃঙ্খল রাখা উচিত। তাহলে গৃহের মানুষগুলো সুস্থ ও সুশৃঙ্খল হয়ে গড়ে উঠবে, যা আদর্শ জাতি গঠনে সহায়ক হবে। গৃহের সব পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা দরকার। সেজন্য গৃহে যেসব ব্যবস্থা থাকতে হবে তা হলো সূর্যের আলো প্রবেশ ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকা, বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা, গৃহের ভিতরে ও বাইরে নিয়মিত পরিষ্কার রাখা, ময়লা পানি ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখা, গৃহে সৃষ্ট ধোঁয়া নির্গমনের ব্যবস্থা রাখা, গৃহের আঙ্গিনায় জায়গা থাকলে সেখানে ছোট বড় গাছ লাগিয়ে প্রয়োজনে টবে বিভিন্ন গাছ লাগানো। আচ্ছা, এটা হলো গৃহ পরিবেশ সম্পর্কে পার্ট 1 থেকে আমরা গৃহ পরিবেশ সম্পর্কে জানলাম। পার্ট 2, গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস। গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস। পার্ট 2, গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস। বিন্যাস মানে সাজানো, সুবিন্যস্তভাবে রাখা। আর অভ্যন্তরীণ স্থান বলতে গৃহের ভিতরের অংশটাকে বোঝায়, অর্থাৎ গৃহের ভিতরে যে অংশগুলো, ঘরের যে পরিবেশটা, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ স্থান। আচ্ছা, এই অভ্যন্তরীণ স্থানটাকে, এই গৃহের যে অভ্যন্তরীণ স্থান, সেটাকে আমরা কিভাবে সাজিয়ে রাখতে পারি, সুবিন্যস্ত করে সুন্দর করে কিভাবে আমরা রাখতে পারি। পার্ট 2 আসো। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের গৃহে বিভিন্ন রকমের স্থান রয়েছে। কিছু আছে কাজের স্থান, কিছু আছে বিশ্রামের স্থান, পড়ালেখার স্থান, এরকম করে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, তাই না? তাহলে গৃহের প্রবেশ করার দরজা থেকে শুরু করে বারান্দা, বিভিন্ন ঘর, বাগান, গাড়ির বারান্দা ইত্যাদি সবই হচ্ছে কি গৃহের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান। গৃহে বিভিন্ন ধরনের কাজ করা হয়, এক এক ধরনের কাজ এক এক জায়গায় করা হয়ে থাকে। গৃহের বিভিন্ন কক্ষ বা স্থানের বিন্যাস এই কাজের উপর ভিত্তি করে গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের যে অভ্যন্তরীণ স্থান, সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? 1, আনুষ্ঠানিক স্থান। 2, অনানুষ্ঠানিক স্থান। 3 হচ্ছে কাজের স্থান। তাহলে গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: আনুষ্ঠানিক স্থান, অনানুষ্ঠানিক স্থান ও কাজের স্থান। সেগুলো কি কি এখন আমরা একটু বিস্তারিত জানি। আনুষ্ঠানিক স্থান বলতে কি বোঝায়?
আনুষ্ঠানিক স্থান বলতে বোঝায় যেখানে আনুষ্ঠানিক কাজগুলো কি হয়, সম্পন্ন হয়, আনুষ্ঠানিক কাজগুলো আমরা করে থাকি। আনুষ্ঠানিক কাজগুলো কি কি? এখানে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতা রক্ষা করি। আমাদের গৃহে কোনো অতিথি বন্ধু বান্ধব এলে আমরা আনুষ্ঠানিক স্থানগুলোতে কি করি, অভ্যর্থনা জানাই, আপ্যায়ন করি, হ্যাঁ, তাদের থাকার ব্যবস্থা করি। এই স্থানগুলোর মধ্যে রয়েছে কি কি? এই স্থানগুলো কি কি? আনুষ্ঠানিক স্থানগুলো কি কি? দেখো, আচ্ছা, তাহলে আনুষ্ঠানিক স্থানগুলো কি কি? বসার ঘর, খাওয়ার ঘর, অতিথির ঘর, গাড়ি বারান্দা, সিঁড়ি। অর্থাৎ আমাদের ব্যক্তিগত কাজগুলো করার জন্য যে স্থানগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে বাকি স্থানগুলো আমরা কি আনুষ্ঠানিক স্থান হিসেবে চিহ্নিত করতে পারি, জানতে পারি যে এগুলো কি, এগুলো বাকিগুলোই হচ্ছে আমাদের ব্যক্তিগত কাজগুলো। যেমন আমাদের শোয়ার ঘর, পড়ালেখার ঘর, সাজসজ্জার ঘর, এগুলো তো এখন তো ব্যক্তিগত কাজগুলো সারার জন্য, তাই না? তাহলে এগুলো বাদ দিয়ে বাকি ঘরগুলোকে আমরা আনুষ্ঠানিক স্থান হিসেবে চিহ্নিত করতে পারি, যেগুলোকে অতিথিরা যেমন আসলে বসার করে বসবে, খাবে, অতিথি করে সে থাকবে, গাড়ি বারান্দাতে সিঁড়ি, এই স্থানগুলোতে তারা কি প্রবেশ করতে পারে। তাহলে সেটা এই স্থানগুলোকে কি করতে পারি, আনুষ্ঠানিক স্থান। আর অনানুষ্ঠানিক স্থান বলতে বোঝায় যেখানে অতিথি ছাড়াও আমাদের একান্ত ব্যক্তিগত কাজগুলো যেখানে আমরা সম্পন্ন করে থাকি সেই স্থানগুলো কি অনানুষ্ঠানিক স্থান। যেমন বসার, শোবার ঘর, পড়ালেখার ঘর, সাজসজ্জার ঘর ইত্যাদি স্থানগুলো কি অনানুষ্ঠানিক স্থান। তাহলে এরপরে আসি কাজের স্থান। কাজের স্থান কোনগুলো? আচ্ছা, কাজের স্থান কোনগুলো? রান্নাঘর, ঠিক আছে, কাজের স্থানগুলো একটু দেখি। এই কাজের স্থান, এই স্থানে প্রতিদিন গৃহে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে, যেমন রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ করা ইত্যাদি। রান্নার কাজের মধ্যে খাবার রান্নার জন্য প্রস্তুতি, অর্থাৎ কুটা, মোছা, ধোয়া, মশলা বাটা ইত্যাদি থেকে শুরু করে রান্নার যাবতীয় কাজগুলো সম্পন্ন হয়ে থাকে। এছাড়া খাবার পরিবেশনের জন্য বাসনপত্র, জগ, গ্লাস, ছুরি, কাঁটা, চামচ, টেবিল ক্লথ ইত্যাদিও যথাযথভাবে রাখার কাজগুলো হয়ে থাকে। আচ্ছা, তাহলে কাজের স্থানগুলো কি কি হতে পারে? রান্নাঘর, বাথরুম, টয়লেট, তারপরে হচ্ছে স্টোর রুম, যেখানে আমাদের একেবারে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র ছাড়া বাকি জিনিসগুলো যেখানে আমরা রেখে দিতে পারি। স্টোর রুম, কাপড়, তৈজসপাতি বা বাসন পেয়ালা ধোয়ার স্থান, কুটা বাছার স্থান, এই স্থানগুলো কি কাজের স্থান, যেখানে আমরা কাজগুলো শেষ করে থাকি, সম্পন্ন করি। এবার আসো পার্ট 3, প্রয়োজনীয় জিনিস। প্রয়োজনীয় জিনিস যথাস্থানে সংরক্ষণ, অর্থাৎ আমাদের জিনিসপত্রগুলো সঠিক জায়গায় যত্ন সহকারে রাখা, সংরক্ষণ করা, এটা হচ্ছে পার্ট 3। আমরা যদি যত্ন সহকারে সঠিকভাবে যথাযথ স্থানে জিনিসগুলো রাখি তাহলে কি হয়, সময়ের অপচয় হয় না, শক্তির অপচয় হয় না, এবং আমরা প্রয়োজনীয় সময় জিনিসগুলো কি খুব সহজে আমরা খুঁজে পাই। তাহলে পার্ট 3 প্রয়োজনীয় জিনিস যথাযথভাবে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি সেটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানব। প্রত্যেকটা জিনিসের ব্যবহার ও সংরক্ষণের জন্য নির্দিষ্ট জায়গা থাকে, তাই পরিবারের সবাইকে ব্যবহারের পর জিনিসগুলো যথাস্থানে গুছিয়ে রাখার অভ্যাস করতে হবে। জিনিসপত্র যথাস্থানে যত্ন সহকারে রাখলে সেগুলো কি হয়, বেশি দিন টিকে, তাই না?
গৃহের পরিবেশ থাকে পরিচ্ছন্ন ও পরিপাটি। প্রয়োজনের সময় সেগুলো আমরা আবার হাতের কাছে সহজে পাই। তাহলে এছাড়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখলে কি হয়, গৃহের সৌন্দর্য নষ্ট হয়, আবার দুর্ঘটনা ঘটার ঘটে, তাই না? তাহলে গৃহের বিভিন্ন রকম কাজের সুবিধার জন্য আমরা আমাদের প্রয়োজনীয় সরঞ্জামগুলো, জিনিসপত্রগুলো, উপকরণগুলো ব্যবহার করে থাকি। যেমন রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, রান্না করার যে সরঞ্জামগুলো, হাঁড়ি পাতিল, খুন্তি, বটি, ছুরি ইত্যাদি, এই যে প্রেশার কুকার, রাইস কুকার, হ্যাঁ, ব্লেন্ডার মেশিন, তারপর হচ্ছে ওভেন, চুলা ইত্যাদি, এগুলো হচ্ছে কি রান্না ও পরিবেশনের সরঞ্জাম। এর মধ্যে যেগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি সেগুলো আমাদের উচিত কি কাছাকাছি কোনো শেলফের মধ্যে রাখা, তাকের মধ্যে সেগুলো রাখা, যাতে আমরা হাতের কাছে সহজে পাই। আর যেগুলো প্রতিদিন ব্যবহার হয় না সেগুলো আমরা চাইলে কি করতে পারি, ক্যাবিনেটে তুলে রাখতে পারি। এছাড়া খাবার পরিবেশনের জন্য প্লেট, গ্লাস, জগ, চামচ, কাঁটা চামচ, ট্রে ইত্যাদি খাবার পরে থাকে সাজিয়ে রাখতে পারি। সেলাইয়ের সরঞ্জাম, দ্বিতীয় হচ্ছে কি সেলাইয়ের সরঞ্জাম। সেলাইয়ের সরঞ্জামের মধ্যে প্রধান অংশটা কি, সেলাই মেশিন। সেলাই মেশিনটা আমরা কি করতে পারি, ঘরে একটু এক সাইডে করে কোড়াই করে আমরা রাখতে পারি। এরপরে সেলাইয়ের জন্য যে সরঞ্জামগুলো আছে, কাঁচি, সুতা, সুচ, তারপরে বোতাম ইত্যাদি জিনিসগুলো একটা বক্সে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। বাগান করার সরঞ্জাম, বাগান করার সরঞ্জামের মধ্যে কি কি, ঝাঁঝরি, পানির পাইপ, শাবল, কোদাল, দা, কাঁচি ইত্যাদি। এই জিনিসগুলো ব্যবহারের পরে সুন্দর মতো ধুয়ে শুকিয়ে সেগুলো স্টোর রুমে রেখে দিতে পারি বা ঘরের কোনায় রেখে দেওয়া যায়। এতে করে জিনিসগুলোতে কি মরিচা ধরবে না, সহজে নষ্ট হবে না, টেকসই হবে, অনেকদিন টিকবে। লন্ড্রির সরঞ্জাম অর্থাৎ ধোয়ার সরঞ্জাম, আমরা কাপড় চোপড় ধোয়ার জন্য যে সরঞ্জামগুলো, সেগুলো কি কি, বালতি, মগ, ওয়াশিং মেশিন ইত্যাদি। এগুলো কোথায় রাখতে হয়, এগুলো বাথরুমে রাখতে হয়। তারপরে বোর্ডের সাথে লাগিয়ে রাখতে পারি, তাহলে যখনই প্রয়োজন, যার প্রয়োজন সে সেটা ইউজ করতে পারে। এরপর আসো পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম। পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জামগুলো কি কি, ঝাড়ু, শলার ঝাড়ু, ঝাড়ু শলার ঝাড়ু হতে পারে, ফুল ঝাড়ু হতে পারে, ঘর মোছার সামগ্রী, ভ্যাকুয়াম ক্লিনার, যেখানে আমরা ডাস্টগুলোকে ইলেকট্রিক মেশিনের প্লাগ দিয়ে যেগুলোতে আমরা কি ডাস্টগুলো নিয়ে ফেলি মেশিনের সাহায্যে ইত্যাদি, হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম। এগুলো আমরা স্টোর রুমে একটা কোণায় রাখতে পারি। এরপরে আসো পোশাক পরিচ্ছদ। দৈনন্দিন ব্যবহারের পোশাক পরিচ্ছদগুলো আমরা আলনা বা ওয়ার্ডরোবে রাখতে পারি। আর বেড়াতে যাওয়ার সময় ব্যবহার করি, বা মৌসুমী পোশাকগুলো, অর্থাৎ যেমন শীতের পোশাকগুলো যখন গরমের সময় থাকবে সেই সময় শীতের পোশাকগুলো তুলে রাখতে পারে, আবার শীতকালের সময় গরমের পোশাকগুলো তুলে রাখা যায়, অর্থাৎ মৌসুমী পোশাকগুলো সেগুলো আমরা কি করতে পারি, আলমারিতে বা বক্সে তুলে রাখতে পারি। আর প্রয়োজনীয় যেগুলো আমরা নিত্যদিন ব্যবহার করি সেগুলো ওয়ার্ডরোবে বা আলনাতে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। তারপরে পড়ালেখার উপকরণ, পড়ালেখার উপকরণগুলো যেমন বই, কলম, ফাইল ইত্যাদি পড়ার টেবিলের কাছে একটা থাকের মতো রাখা যায়, চাইলে টেবিলের উপরে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। প্রসাধন সামগ্রী, আমরা সজ্জার জন্য যে প্রসাধনী সামগ্রী ব্যবহার করি, যেমন সাবান, শ্যাম্পু, চিরুনি, স্নো পাউডার, কোল্ড ক্রিম, লিপস্টিক, পারফিউম, শেভিং ব্রাশ, রেজার ইত্যাদি, এগুলো ড্রেসিং টেবিল বা ড্রেসিং রুমের কোনো নির্দিষ্ট জায়গায় থাক দিয়েও রাখা যায়। প্রাথমিক চিকিৎসার উপকরণ, তুলা, ব্যান্ডেজ, ডেটল, গরম বা বরফ পানির ব্যাগ, স্পিরিট, বার্নল, ব্যথা কমার ওষুধ, অ্যান্টিসেপ্টিক পাউডার বা মলম ইত্যাদি হচ্ছে কি প্রাথমিক চিকিৎসা সামগ্রীগুলো, উপকরণগুলো। এগুলো আমরা একটা বক্সে গুছিয়ে রাখতে পারি, যেটাকে বলে কি ফার্স্ট এড বক্স, প্রাথমিক চিকিৎসার বাক্স যাকে বলে। এটা একটু উঁচু স্থানে রাখতে হবে, যাতে শিশুরা যাতে হাতের নাগালে না পায়, উঁচু স্থানে রেখে দিতে হবে এবং সবাই জানে মতো সেটা রাখতে হবে, কারণ একজনের অ্যাবসেন্সে যাতে অন্যজন সেটা খুঁজে পায়। এরপরে বিবিধ আরো কি কি জিনিস থাকতে পারে, যেমন পুরনো খবরের কাগজ,
ম্যাগাজিন, খেলনা সামগ্রী ইত্যাদি ইত্যাদি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটা জায়গায় আমরা সুন্দর করে সেগুলো কি করতে পারি, সাজিয়ে রাখতে পারি, যাতে ঘরের পরিবেশ, ঘরের সৌন্দর্য নষ্ট। তাহলে পার্ট 3-এ প্রয়োজনীয় জিনিস, আমাদের ঘরের যা যা জিনিস আমরা ব্যবহার করি সেগুলো আমরা যথাযথ স্থানে কিভাবে সংরক্ষণ করে রাখবো সেটি জানলাম। এরপরে পার্ট 4-এ আসো গৃহ পরিবেশ রক্ষা ও পরিবেশের সৌন্দর্য বর্ধন। পার্ট 4 গৃহ পরিবেশ রক্ষা, গৃহের পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনে গাছ। সৌন্দর্য বর্ধন, বর্ধন মানে কি, সৌন্দর্য বৃদ্ধিতে, হ্যাঁ, সৌন্দর্য বাড়ানোর জন্য এবং পরিবেশকে রক্ষা করার জন্য গাছ। সেটার কিভাবে আমরা যত্ন নিতে পারি, ঘরের মধ্যে লাগাতে পারি, সে সম্পর্কে আমরা জানবো। এই গৃহের পরিবেশটা যদি ছোট হয়, যেমন শহর এলাকাগুলোতে দেখা যায় অত বড় উঠান থাকে না, ছোট একটা ব্যালকনি থাকে বা ছাদ থাকে, সেক্ষেত্রে আমরা সেখানে ফুলের গাছ বা ছোট ছোট অল্প স্বল্প শাকসবজি লাগাতে পারি। আর গ্রামের পরিবেশে যেখানে অনেক বড় উঠান আছে সেখানে কি বড় বড় গাছগুলো আমরা লাগাতে পারি, শাকসবজি, ফলের গাছ ইত্যাদিও লাগানো যায়। আচ্ছা, এখানে বাড়ির ছোট প্রাঙ্গণে শাকসবজি ও ফলের বাগান লাগাতে পারি। এরপরে গৃহের পরিবেশ উন্নত করার জন্য বিভিন্ন রকম গাছ লাগাতে পারি। তারপরে শহরে আমরা ফ্ল্যাট বাড়ি বা ছোট বাসার মধ্যে বারান্দা ও ছাদে টবে গাছ লাগাতে পারি। আর গ্রামের ক্ষেত্রে বড় প্রাঙ্গণ থাকে, সেখানে আমরা বড় বড় গাছগুলোও লাগাতে পারি। আচ্ছা, গাছ থেকে আমরা অনেক উপকার পাই, তাই না? কি কি উপকার পাই? যেমন গাছ আমাদের অক্সিজেন যোগায়, যা আমাদের শ্বাস গ্রহণের জন্য খুবই প্রয়োজন। এটা ছাড়া আমরা চলতে পারবো না, তাই না? শাকসবজি ও ফল গাছ পরিবারের সদস্যদের পুষ্টি যোগায়, আমাদের খরচও বাঁচে যদি নিজেদের টবে সেটা লাগিয়ে খেতে পারি। তারপরে ফুলের গাছ গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে, শোভা বাড়ায়। বড় গাছ বাড়িতে ছায়া দেয়, পরিবেশকে আরামদায়ক করে, তাই না? এগুলো হচ্ছে গাছ লাগালে, আমরা যদি আমাদের গৃহ পরিবেশে গাছ লাগাই সেখান থেকে আমরা কি উপকারগুলো পেতে পারি। আচ্ছা, এরপরে টবে ও গৃহের আঙ্গিনায় গাছ লাগানো ও পরিচর্যা। আচ্ছা, টবে ও গৃহের পরিবেশে বা ছাদে যদি আমরা গাছ লাগাই সেগুলো আমরা কিভাবে পরিচর্যা করব? টবে বা আঙ্গিনায় কিভাবে আমরা গাছ লাগাতে পারি, কিভাবে গাছ লাগানো যায় সেটা কিভাবে, বীজ লাগিয়ে, অর্থাৎ বীজ পুঁতে সেভাবেও লাগাতে পারি, অথবা আমরা চারা গাছও লাগিয়ে দিতে পারি, সেভাবেও আমরা কিভাবে গাছ লাগাতে পারি। আচ্ছা, এখানে আঙ্গিনা হলে, যদি আঙ্গিনা হয়, এই যেখানে আমরা গাছ লাগাবো সেটা যদি আঙ্গিনা হয়ে থাকে তাহলে সেটা আগে কি করতে হবে, পরিষ্কার করতে হবে, কোদাল দিয়ে কুপিয়ে মাটি আলগা ও সমতল করে দিতে হবে। মাটির উর্বরতার জন্য জৈব সার বা গোবর মেশাতে হবে। এরপর বীজ বা চারা রোপণ করতে হবে। আঙ্গিনা ছোট বড় সব গাছই লাগানো যায়, ঠিক আছে? যেগুলো উঠান আছে গ্রামের ক্ষেত্রে বিশেষ করে, শহরে অনেকের যদি বড় প্রাঙ্গণ থাকে, বড় এলাকা থাকে, জায়গাটা যদি বড় হয় সেখানে আমরা কি আম, কাঁঠাল, নারিকেল, সুপারি, পেয়ারা ইত্যাদি গাছ লাগাতে পারি। তাছাড়া বিভিন্ন মৌসুমী শাকসবজি অর্থাৎ সিজনাল শাকসবজিগুলো আমরা লাগাতে পারি। আর আঙ্গিনা না থাকলে বিশেষ করে শহরের ক্ষেত্রে আমরা কোথায় লাগাতে পারি, টবে বা ছাদে আমরা গাছ লাগাতে পারি। বিভিন্ন প্রকার সবজি, তারপরে কলম করা গাছ, বিভিন্ন মৌসুমী ফল ইত্যাদি লাগানো যায়। এই ক্ষেত্রে টবের মাঝে যে একটা ছিদ্র থাকে মাঝখানে, সেখানে আমরা একটা ইটের টুকরা অথবা একটা পাতা বসিয়ে, শুকনো পাতা বসিয়ে সেটার উপর সার মিশ্রিত জৈব সার বা গোবর মিশ্রিত মাটিগুলো আমরা ওখানে দিয়ে দিব। এরপর আমরা গাছটা লাগাবো। এরপরে অল্প অল্প একটু পানি দিতে হবে। আর যদি বীজ লাগাই তাহলে বীজটা উঠার পরে, অর্থাৎ চারা গজানোর পরে সেখানে প্রতিদিনে পানি দিতে হবে এবং গাছগুলোর যত্ন করতে হবে। আগাছা যদি হয় সেটা ফেলে দিতে হবে, কারণ আগাছা
ওই মূল গাছটা আমরা যে গাছটাই লাগাই সেই গাছের কে বৃদ্ধিতে কি বাধা সৃষ্টি করে। আগাছা যেহেতু বেড়ে যায় তখন ওই গাছের শক্তিটা সে নিয়ে নেয়, সেজন্য আগাছাগুলো পরিষ্কার করা উচিত। এছাড়া পানি নিষ্কাশনেরও ব্যবস্থা থাকতে হবে। মাঝে মাঝে চারার গোড়ার মাটি নিড়ানির সাহায্যে আলগা করে দিতে হয়। এতে মাটিতে কি হয়, সূর্যের আলো বাতাস প্রবেশ করতে পারে এবং মাটির রস ধারণ ক্ষমতা বাড়ে গাছের। আচ্ছা, এরপরে ভালো গাছের জন্য কি প্রয়োজন? ভালো একটা গাছ লাগানো হতে হলে গাছটা বৃদ্ধিতে, সুন্দর করে বৃদ্ধির জন্য কি কি লাগবে? সতেজ চারা লাগবে, বা কি ভালো ভালো মানের বীজ লাগবে। তারপর হচ্ছে আলো বাতাস পানি সারযুক্ত ভালো মাটি, নিয়মিত পরিচর্যা। এগুলোর সমন্বয়ে একটি ভালো গাছ আমরা পেতে পারি। আচ্ছা, তাহলে পাঠ 4 আমরা গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে গাছের ভূমিকা কি হতে পারে, এছাড়া গাছের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হয় সেগুলো জানলাম। এরপরে আমাদের এই অধ্যায়ে আমরা 1, 2, 3, 4 চারটা পাঠ জানলাম। এর পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায়টা আমরা পড়াবো। এখান থেকে তোমাদের 2টা প্রশ্ন দিচ্ছি, এগুলো একটু লিখে নাও। ছেলেরা কারেক্ট হচ্ছে কেন? ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস। আচ্ছা, এই প্রশ্নগুলো এখানে প্রথমতেই আমরা যে 4টা পার্ট করলাম, এই প্রশ্নগুলো ওখান থেকে টেক্সট থেকে বের করে লিখবে তোমরা, আর অ্যাসাইনমেন্টগুলো নিয়ে যাবে যথাসময়ে এসে। ষষ্ঠ সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো প্রতি মঙ্গলবারে দেওয়া হবে, পরের মঙ্গলবারে পরের সপ্তাহে সেগুলো জমা নেওয়া হবে, এভাবে চলতে থাকবে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যাসাইনমেন্টগুলো ভালো মতো লিখবে। হ্যাঁ বলো। মুড়ি মুড়ি। হ্যাঁ হ্যাঁ বলো, কে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।